আমাদের নতুন বাংলাদেশের শুরু, পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস, সংগ্রাম এবং বিজয়ের গল্প। এই আন্দোলন কিভাবে এক নতুন স্বাধীনতার পথে নিয়ে এসেছে তার বর্ণনা ও অনুভূতি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শকদের অনুরোধ করব, যদি আপনি ইউটিউব বন্ধু হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বন্ধুদের বলবো আমাদের পেজটি লাইক করুন এবং ভিডিওটিতে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আমি উৎসাহ নিয়ে আগামীতে এমন তথ্যবহুল জানা অজানা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমাদের নতুন বাংলাদেশের শুরুর স্বপ্ন বহুকাল ধরে ছিল সকলের মনে। আমরা মনের মাঝে অনেক কথা চেপে রেখেছি, ভয়ে ভয়ে নিজের মাঝে আগলে রেখেছি। কত আক্ষেপ, কত কষ্ট নিয়ে মনের কথাগুলো মুখে আসতে দেইনি। ভয়ে ভয়ে জীবনের পথে মেনে নিয়েছি কত কিছু। সব কিছু দেখেও না দেখার ভান করে দেখেছিলাম সবাই নিশ্চুপ। ভয়ে ভয়ে কত কিছু লিখে রেখেও মুছে ফেলেছি কতবার। বাক স্বাধীনতার অভাবে মনের মাঝে রয়েছিল কত আক্ষেপ, কত হাহাকার। নিজের পরিবারের নিরাপত্তা ও ভালোবাসার কাছে বারবার নিজের ইচ্ছা সত্ত্বেও অনেক কিছুই না হয়েছে বলা, না হয়েছে লেখা। কত কিছুকে চোখের জলে ভাসিয়ে দিতে হয়েছে। রাগে, ক্রোধে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলাম বহুদিন। ব্যক্তিগত জীবনে যেসব কারণে মনে কষ্ট পাবার কথা ছিল, এই সময়ে সেসব কারণে কষ্ট পাইনি, কিংবা সেসব কারণে এই সময়ে খুশি হবার কথা ছিল, এই সময়ে খুশি হতে পারিনি। তবে এই ক্ষোভ, এই ক্রোধের মূল অবসান শুরু হয়েছে জুলাই থেকে। 2024 সালে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনটি উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। এই আন্দোলনটি মূলত কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্ট 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীরা দাবি মেনে নিতে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। 30 জুন থেকে আন্দোলন আবার শুরু হয়। এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে। বৈষম্য বিরোধী এই আন্দোলনে নেতৃত্বে ছিলেন প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে নাহিদ ইসলাম উল্লেখযোগ্য। তিনি ছাত্রশক্তি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন। তার সাথে অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে ছিলেন আসাদুল্লাহ আল গালিব, নুসরাত তাবাসসুম, রাফিয়ার নোমা রিদি, নাহিদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ। এছাড়া আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আব্দুল কাদের এবং মোহাম্মদ আবু বাকের মজুমদারও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল সরকারি চাকরিতে কোটার সংখ্যা হ্রাস করা। শিক্ষার্থীরা বিক্ষোভ, জনসমাবেশ, ধর্মঘট এবং অবরোধের মাধ্যমে তাদের দাবি জানায়। আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা আন্দোলনের শক্তি বৃদ্ধি করেছিল এবং এর মাধ্যমে বৈষম্য বিরোধী দাবিগুলো আরও জোরালো হয়। এই আন্দোলনটি দেশের শিক্ষার্থী সমাজে একটি বড় প্রভাব ফেলে। সরকার দাবি অনুযায়ী সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যায়। আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও ধর্মঘট অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি দিন একটি নতুন অধ্যায় রচনা করেছে। আন্দোলনের সূচনা থেকে বিজয় পর্যন্ত প্রতিটি ঘটনা সকলের মনে অম্লান হয়ে থাকবে। 1 জুলাই এদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়। 4 দফা দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। অনেক দিনের জমে থাকা ক্ষোভ আর কষ্টের বহিঃপ্রকাশ ঘটল সেই দিন। 10 জুলাই উচ্চ আদালতের রায়। সুপ্রিম কোর্ট কোটা পদ্ধতির উপর হাইকোর্টের রায় আগস্ট 7 পর্যন্ত স্থগিত করে। এই রায় শিক্ষার্থীদের মনোবল আরও বৃদ্ধি করে এবং মুক্তির আশা সঞ্চার করে।
এ রায় যেন অন্ধকারে এক টুকরো আলোর আশা জাগিয়ে তুলল। শিক্ষার্থীদের মনোবল আরও বেড়ে গেল। সকলের মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই রায় কি আমাদের মুক্তির পথ দেখাবে? 14 থেকে 17 জুলাই কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাকায় ছাত্রদের বড় আন্দোলন শুরু হয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে অপর পক্ষের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়, যেন মনোবল আর হারানোর কিছুই নেই, সবকিছু হারিয়ে নতুন করে জেগে ওঠার সময় এসেছে। প্রতিপক্ষের আক্রমণে আমাদের হারাতে হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ আরো অনেককে। ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য সংগঠন, বিজিবি, র্যাব ও পুলিশের প্রচেষ্টা সহ ইন্টারনেট সংযোগ বন্ধ করার পরেও আন্দোলন থামাতে ব্যর্থ হলে সরকার দেশজুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। 18 থেকে 23 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা। রাত 9টার দিকে সরকার সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয়। এ যেন এক নতুন ধরনের দমিয়ে দেবার চেষ্টা। শিক্ষার্থীরা দমে যায়নি, বরং এক নতুন উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। 24 থেকে 31 জুলাই সীমিত পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে। কারফিউ শিথিল পর্যায়ে ছিল। বিকেল পর্যন্ত ব্রডব্যান্ডে ধীরগতির ইন্টারনেট পাওয়া যায়। সরকার ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখে। তবে আন্দোলনকারীরা মাঠে না থেকেও থেমে থাকেনি। সকলের মনে একটাই লক্ষ্য, বিজয়। 24 জুলাই রাত পর্যন্ত আরও 4 জন সহ মোট 201 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। 1 থেকে 2 আগস্ট সারা দেশে ছাত্র জনতার উপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন সহ শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং 9 দফা দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি তারা স্বেচ্ছায় দেয়নি। গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। 3 আগস্ট বিজয়ের পূর্বক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন। তবে দুপুরে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিন শিক্ষার্থীরা 1 দফা 1 দাবি নিয়ে মাঠে নামে। দাবি একটাই, প্রধানমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি ব্যর্থ কিংবা দাবি পূরণে অনিচ্ছুক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সঙ্গীত শিল্পীদের প্রতিবাদী সমাবেশ হয়। বিকেল 4টার পর বিক্ষুব্ধ জনতা বিরাট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্র হয়। বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে।
4 আগস্ট আবারও সংঘর্ষ। 4 আগস্ট দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা 11টার দিকে জেলা শহরের উত্তর তেমহুনি থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও সিরাজগঞ্জ, রাজধানী ঢাকা, ফেনী, নরসিংদী, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, মাগুরা, রংপুর, পাবনা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, শেরপুর, জয়পুরহাট, ভোলা, হবিগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ, সাভার, বরিশাল, কক্সবাজার এবং গাজীপুরে সংঘর্ষে বহু জন নিহত ও আহত হন। 5 আগস্ট বিজয় ও পুনর্জন্ম। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে 5 আগস্ট সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীরা ঢাকায় আসার আহ্বান জানানো হয়। দুপুর 12টার দিক থেকে সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশ জুড়ে 4G নেটওয়ার্ক সেবা বন্ধ রাখে। ব্রডব্যান্ড ইন্টারনেট বেলা 2টা পর্যন্ত বন্ধ রাখা হয়। সরকারকে পদত্যাগ করে জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি। পদত্যাগ করে বেলা 2টা 30-এ দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বোন শেখ রেহানার সাথে সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। ওই হেলিকপ্টারটি ভারতের আগরতলায় অবতরণ করে। দেশের দীর্ঘদিন ধরে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, চাকরির ক্ষেত্রে বৈষম্য এবং রাষ্ট্রের একচেটিয়া ক্ষমতা প্রয়োগের ফলে মানুষের মনে জন্ম নেওয়া ক্ষোভ ধীরে ধীরে জমে ওঠে। তরুণ সমাজের মধ্যে এই ক্ষোভ অনেক বেশি প্রকট ছিল, কারণ তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল। তারা দেখতে পেয়েছিল তাদের শিক্ষার মান কমে যাচ্ছে, ভালো চাকরি পাওয়ার সুযোগ কমেছে এবং তাদের মতামত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তরুণ সমাজের মধ্যে এই ধরনের অস্থিরতা এবং অসন্তোষ জমে ওঠে। তারা মনে করতে থাকে যে নিজেদের অধিকার রক্ষার জন্য আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের নতুন বাংলাদেশ যত্ন করে গড়ে তোলার স্বপ্ন আমাদের সবার। এই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা একসাথে মিলে একটি ন্যায়পরায়ণ সমাজ গড়তে পারি। আমাদের এই সংগ্রাম আমাদেরকে একটি নতুন, শক্তিশালী এবং সমৃদ্ধ বাংলাদেশের পথে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি যে আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশকে আরও সুন্দর এবং উন্নত করে তুলবে। আমাদের দেশের মানুষ এখন থেকে নিজেদের অধিকার সচেতন হবে। তারা বুঝতে পারবে যে তাদের কথা বলার অধিকার আছে, তাদের স্বপ্ন পূরণের অধিকার আছে। আমরা বিশ্বাস করি যে আমাদের এই সংগ্রাম আমাদেরকে একটি নতুন ভোরের পথে নিয়ে যাবে, যেখানে সবার অধিকার রক্ষিত হবে এবং সবাই সমান সুযোগ পাবে। ভবিষ্যৎ প্রজন্মের নিকট এই মনোভাব রেখে যেতে হবে যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, বাধা দিতে হবে। নতুন বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।